শুরু করছে আজ নতুন পর্ব। প্রেদলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যে ঘটনা আজকে আমায় লিখে পাঠিয়েছে, যে পাঠিয়েছে সে কার্শিয়াংয়ে থাকে, তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম বিকাশ, আমার বাড়ি কার্শিয়াংয়ে, এবং যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। তো বিষয়টা এরকম, আমার বাড়িতে আমি, আমার ওয়াইফ, আমার এক ছেলে এবং আমার ভাই আর বাবা মা, এই কজনের সংসার। মানে এটা আমি বলছি যখন যখন এই ঘটনা ঘটেছে তখনকার আমি বলছি, তখন কে কে ছিল আর কি। এই কজন তখন ছিলাম। এখন ভাইয়ের বিয়ে হয়েছে, ভাইয়ের বউ এসছে, কিন্তু তখন কিন্তু ভাইয়ের বিয়ে হয়নি। তো সেই সময়ের ঘটনা আমি বলছি। এবার আমি কাজ করতাম হচ্ছে মুম্বাইতে, আর আমার কার্শিয়াংয়ে একটা হোমস্টে ছিল যেটা চালাতো আমার বাবা, এবং ভাই তার দেখাশোনা করতো। মানে মালিক বাবাই ছিল, ভাই দেখাশোনা করতো। তো একদিনকে হঠাৎ করে ভাই বাবাকে বলে যে সে তার নিজের যে সেভিংস হয়েছে সেখান থেকে সে নতুন একটা হোমস্টে খুলতে চায়। কার্শিয়াংয়ে একটা হোমস্টে সে তৈরি করতে চায়। তো বাবা শুনে খুব খুশি হয়, কারণ ছেলে নিজের পায়ে দাঁড়াতে চাইছে। তো বাবা তাকে বলে যে তুই একবার দাদার সাথে কথা বল। আমি সেই সময় মুম্বাইতে ছিলাম, মুম্বাইতে কাজ করছি আমি। তো আমার ভাই আমাকে ফোন করে এরকম এরকম বলে, এবং আমারও বেশ ভালো লাগে, আমি খুশি হয়ে আমি বললাম যে হ্যাঁ কর, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলিস, আমি পাশে আছি, সাথে আছি। তো কাজ শুরু হয়। এবার ওদের প্ল্যানিং ছিল যে গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম থাকবে এবং ফার্স্ট ফ্লোরে 4টে রুম থাকবে, তারপরে ছাদ। 2টো ফ্লোরে বানানোর কথা ওদের প্ল্যানিং ছিল ভাই আর বাবার। এবার সেই মতো ওরা কাজ শুরু করে। প্রথম 1 বছর লেগে গেছিলো শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটা বানাতে। এবার যেহেতু কার্শিয়াংয়ে একদম সব কিছুই, মানে যত হোমস্টে রয়েছে বেশিরভাগই কাঠের হয়, এবং কাঠের হোমস্টে বানালে ইন্টেরিয়ারটা যদি কাঠের হয় দেখতেও বেশ সুন্দর লাগে। তো সেই জন্য আমার ভাই কিন্তু পুরোটাই একদম পুরো কাঠের তৈরি করেছিল, মানে যাবতীয় সব কিছু কাঠের। এবার গ্রাউন্ড ফ্লোর বানাতেই 1 বছর সময় লেগে যায়, এবং তারপরে যখন ফার্স্ট ফ্লোরটা বানাতে যাবে সেই সময় কাজ শুরু হয়ে গেছে, কিন্তু কাঠের কম পড়ে গেছে। যে কাঠ তাদের কাছে ছিল আর কি, সেটা কম পড়ে গেছে। সেই জন্য কাজ থেমে যায়, এবং যে মিস্ত্রি বা লেবার যারা রয়েছে আর কি, রাজমিস্ত্রি, তারা বলছে যে এরকম কাঠ লাগবে, না হলে কাজ আর এগোবে না। তো সেই সময় বাবা আর ভাই দুজন মিলে যার থেকে প্রথমে কাঠ কিনতে যেত আর কি, বা অন্য সময় যায়, তার কাছে গেছিলো কাঠ কিনতে। যেহেতু 1 বছর আগে কাঠ কিনেছিল ফার্স্ট ফ্লোর বানানোর জন্যে, তো সেখানে গিয়ে জানতে পারে তার ওয়াইফের কাছে যে তিনি নাকি মারা গেছে। এবার এই কথাটা যখন হয় আর কি, সেই সময় ওই জায়গায় একজন অন্য একটা ব্যক্তি উপস্থিত ছিলেন, অন্য কাজ করছিল আর কি। তো সেই সময় সে শুনতে পায় যে বাবার ভাই কাঠ কিনতে গেছে। সেই সময় সে এগিয়ে আসে এবং তাদেরকে বলে যে আপনাদের কাঠ লাগবে। বাবা বলছে হ্যাঁ লাগবে তো বটেই। তখন সে বলছে আমার কাছে আছে, আপনি আসুন দেখুন, ভালো লাগলে নিয়ে নিন, আমি কম দামে ছেড়ে দেবো। তখন বাবার ভাই ওই লোকটার সাথে যায়, এবং তারা দেখছে একটা বাড়িতে তারা নিয়ে যায়। সেই লোকটা বাবার ভাইকে একটা বাড়িতে নিয়ে যায়। এবার সেখানে প্রচুর কাঠ পড়ে আছে। এবার কাঠগুলো দেখছে বেশ ভালোই কাঠ, তাজা কাঠ। দরদাম করে অনেক কম দামে, মানে একটা এমনই দাম বলেছিল সেই লোকটা, সেটা একদম মানা সম্ভব নয়, এতটাই কম দাম ছিল। তো নিয়ে নেয় আর কি, বাবা ভাই দুজনেই নিয়ে নেয়, পুরো কাঠটাই নিয়ে নেয় যতটা ছিল। আবার কাজ শুরু হয়, আরও 1 বছর সময় লাগে। পুরো মানে দেখতে গেলে 2 বছরের মধ্যে পুরো হোমস্টে রেডি। এবার এই 2 বছরের মধ্যে আমি প্রায় 4বার গেছিলাম, যেহেতু আমি খুব একটা বেশি ছুটি পাই না। আমি মুম্বাইতে আমি আইটি কাজ করি, আইটি সেক্টরে, খুব একটা বেশি আমি ছুটি ছাড়া পাই না। তো সেই জন্য 4বার গেছিলাম এই 2 বছরে। তো যখনই আমি যেতাম আমি দেখতাম যে কতটা কি কাজ চলছে না চলছে। ভালোই লাগতো, কারণ নিজের ভাই যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, কার না ভালো লাগে। এইবার পুরো বাড়িটা রেডি হয়েছে। এবার আগের থেকেই কথা হয়েছিল যে যেদিনকে পুরো বাড়ি তৈরি হবে, একদম পুরো রেডি টু লিভ আর কি, তার পরের দিনকেই ওই হোমস্টেতেই একটা পার্টি অর্গানাইজ করা হবে, যেখানে আমাদের আত্মীয় স্বজনরা সবাই থাকবে। এবার যেহেতু একটা নির্দিষ্ট টাইমের ছিল আর কি, যেই টাইমের মধ্যে শেষ হয়ে যাবে আর কি পুরো কাজ, তো আমাকে বলা হয়েছিল সেই ডেটে আর কি বাড়িতে ফিরতে, কারণ পার্টি করার জন্যে, পার্টি হবে তার জন্য বাড়িতে ফিরতে।
তা আমিও অফিসে সেই মতো কথা বলে রেখেছিলাম। তো যেদিনকে আমার বাড়ি ফেরার ট্রেন, তার 2 দিন আগে আমার ম্যানেজার আমাকে বলে যে আমার ছুটি ক্যান্সেল হয়ে গেছে, কেননা অন্য একজন, তার নাকি বাড়িতে খুব এমার্জেন্সি হয়ে গেছে, তাকে ছাড়তে হয়েছে বলে আমার ছুটি ক্যান্সেল। এবার আমি বাড়িতে বলায় আমার নিজেরও মন খারাপ হয়ে গেছিলো, এবং আমার বাড়িতে বলে আমার ওয়াইফ এবং আমার ভাই বাবা সবারই মন খারাপ হয়ে গেছে। তারা বলছে যে তুই না আসলে তাহলে পার্টি পরেই হবে, তুই আয় তাহলে তখনই হবে, এইসব বলছে। আমি তো বললাম যে তোরা করে নে, আমি যখন যাব আবার নয় ছোটো করে হবে, সমস্যা নেই। এইবার তো আমি অনেক রাজি করালাম তাদেরকে যে করে নে তোরা পার্টি। ওরা করলো, যেদিনকে করার কথা ছিল সেদিনকে না হলো 2 দিন পরে ওরা কিন্তু পার্টি করে, একটা ছোট্ট করে একটা পার্টি অর্গানাইজ করে, একটা অনুষ্ঠান হয়। মানে গৃহপ্রবেশ যেটাকে বলে ঠিক সেরকম। এইবার সেখানে প্রায় 50-60 জন মতো গেস্ট ছিল, বাচ্চা বুড়ো জোয়ান সবাই ছিল আর কি। রাত্রির 10:30-11টা বাজে। এবার সেই সময় কি হয়, আমাদের গ্রাম্য এলাকায়, কার্শিয়াঙ্গা তো পুরো পাহাড়ি এলাকা, সেখানে কিন্তু 9টা-9:30 একদম পুরো অনেক রাত 9টা-9:30 মানে অনেক রাত, পুরো নির্ঝুম অন্ধকার হয়ে যায়। তো প্রায় 10টার মধ্যেই কিন্তু আমাদের পুরো হোমস্টে খাওয়া দাওয়া, যে যারা এসেছিলো আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই বেরিয়ে গেছে। তারপরে যারা ছিল তারা একদম খুবই ক্লোজ আর কি আমাদের, তারাই ছিল আর কি। তো 10:30 বাজে সেই সময় আমার বাবা ছাদে গেছে সিগারেট খেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটা সিগারেট খেতে ছাদে গেছে। ছাদে দরজাটা খুলে ঢুকেছে, বাবা দেখছে যে একেবারে রেলিংয়ের সামনে 2টো বাচ্চা বসে রয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে। যেহেতু অন্ধকার পুরোটা দেখা না গেলেও তাদের চুল দেখে বোঝা যাচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে। এবার আমার বাবা বলছে যে কে তোমরা, ওখানে কী করছো অন্ধকারে, চলে এসো, নিজে চলে এসো, বাবা মা কোথায়, এরকম করে বলছে। কোনো সারা শব্দ নেই। বাবা কিছুটা এগোলো, এগিয়ে বলছে কী হলো তোমরা শুনতে পাচ্ছ না, এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছো, ঠান্ডা লেগে যাবে তো, চলে এসো এদিকে, যাও নিচে যাও, বাবা মা খুঁজছে হয়তো। কোনো সারা শব্দ কিচ্ছু নেই। এবার বাবা যখন আরও এগোতে যাবে, এগিয়ে গিয়ে তাদের কাঁধে হাত রাখবে, ঠিক সেই সময় বাবা রিয়েলাইজ করে, ফিল করে যে তার কাঁধে কেউ একটা হাত রেখেছে, এবং যে হাতটা একদম ঠান্ডা শীতল বরফের মতো ঠান্ডা। সে ধীরে 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 পেছনে ঘুরে সে দেখছে বাবার থেকে প্রায় 7 থেকে 8 হাত দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার চুলগুলো একেবারে এলোমেলো, সাদা মুখ, সাদা চেহারা, হাত পা একদম পুরো সাদা, এবং তার চোখগুলো পুরো ড্যাবা ড্যাবা চোখ, মানে চোখগুলো একদম মনি যেটা হয় আর কি মানুষের মনি, সেটা একদম মনে হচ্ছে ঠিক করে বেরিয়ে আসবে এরকম। এবং তার ডান গালে একটা চেরা ক্ষতের দাগ, সেখান দিয়ে গল গল করে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে, এবং তার শরীরে বিভিন্ন জায়গায় রক্তের দাগ এবং কাটা মানে দেখা যাচ্ছে, কেটে গেছে সেটা বোঝা যাচ্ছে আর কি। বিষয়টা হচ্ছে ও তো বাবার থেকে 7-8 হাত দূরে দাঁড়িয়ে আছে, তাহলে তার হাতটা লুকি করে। সে যখন তার হাতের দিকে তাকায়, সে দেখছে তার ডান হাতটা এতটাই লম্বা হয়ে গেছে যে সে কিন্তু 7-8 হাত দূরে দাঁড়িয়ে আছে, তারপরেও তার ডান হাতটা আমার বাবার ডান কাঁধে রয়েছে। আমার বাবা দেখে এতটা পরিমাণে ভয় পেয়ে যায় যে সে ওখানে কি বলবে কিছু বুঝতে পারে না। এবার বাবা জিজ্ঞেস করে যে কে কে আপনি, কি করছেন এখানে? তখন সেই মহিলা বলে, মহিলা তো না অশরীরী, বলছে যে তুই কে, এরকম করে সে বলে। এবার বাবা বলছে যে এটা তো আমাদেরই বাড়ি, আমরা তৈরি করেছি, আপনি কে, আপনি কোথা থেকে এসছেন? এমনি করে বলাতে সে মহিলাটা তার মাথাটাকে একদিকে হেলায় আর কি কাঁধের দিকে, এবং ধীরে ধীরে তার হাসিটা চওড়া হতে থাকে, এবং এতটা চওড়া হয় যে ভেতরের দাঁত সব দেখা যায়, এবং একটা নিঃশব্দ বিশ্রী হাসি। যে তার যে রূপ, ওরকম গোল গোল চোখ, পুরো সাদা মুখ, গাল দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং ওরকম মানে একটা বিদঘুটে হাসি, ওই দেখে বাবার প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু কিছু করার নেই। এবার বাবা দেখছে সেই মহিলাটা কিন্তু ধীরে ধীরে
বাবার দিকে এগিয়ে আসছে। সে ক্রমাগত হাসছে। বাবা জিজ্ঞেস করেছে বারবার যে আপনি কে, কি চাইছেন? কিন্তু মহিলাটা কিছু বলছে না, শুধু একবারই বলেছিল তুই কে। আর ধীরে ধীরে সে কিন্তু এগিয়ে আসছে। বাবা যেহেতু মহিলাটা এগিয়ে আসছে সেই জন্য বাবাও কিন্তু ধীর পায়ে পেছনে সরে আসছে। প্রায় 5 থেকে 6 পা বাবা পেছনে যাওয়ার পরেই বাবা ফিল করে সে কোথাও একটা ধাক্কা লেগে আটকে গেছে। সে যখন পেছনে ঘুরে তাকায় সে দেখছে সেখানে তার পেছনে যে দুটো বাচ্চাকে সে কিছুক্ষণ আগে দেখেছিল, যাদেরকে সে ডাকছিল, তারাই দাঁড়িয়ে রয়েছে এবং তাদের দুজনের মুখ একেবারে সেম ওই মহিলার মতনই সাদা ধবধবে। এবং একটা যে মেয়েটা ছিল তার মেয়েটায় এতটাই ক্ষতের দাগ যেন মনে হচ্ছে সেখান থেকে মাথাটা একটা চড়, মানে গালে যদি একটা চড় মারা হয় তাহলেই বোধহয় মাথাটা খুলে বেরিয়ে যাবে, মানে এতটাই গভীর ক্ষতের দাগ আর কি। এবং ছেলেটার মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। এইবার কি হয়, তারা একইভাবে সেই মহিলার মতো বাবার দিয়ে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসছে। বাবা সেই সময় আবার যখন মহিলার দিকে তাকায় সে দেখছে মহিলাটা কিন্তু বেশ খানিকটা বাবার দিকে চলে এসছে, আর একটু হলেই তাকে তার নাগাল পেয়ে যাবে। বাবা দৌড়ে দরজার দিকে সামনে যায় এবং দরজা দিয়ে নামতে যাবে, ঠিক সেই সময় তার মনে হলো একটা সিঁড়ি দুটো সিঁড়ি নেমেছে, আর ঠিক সেই সময় তার মনে হলো যে কেউ যেন তাকে পেছন দিক দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। মানে লিটারেলি কেউ ধাক্কা মেরেছে, মানে সেখানে কাঠের যে সিঁড়ি সেখান থেকে পিছলে পড়ার কোনো চান্স নেই, কেউ লিটারেলি তাকে ধাক্কা মেরেছে এবং বাবা গড়াতে গড়াতে সিঁড়ি দিয়ে পড়ে। এবং সেই সময় কিন্তু বাবার ডান পা মুচড়ে যায় আর কি। এবং বাবা যখন গড়াতে গড়াতে গিয়ে থামে আর কি, পড়ে থেমে যায়, সেই সময় বাবা যখন ওই সিঁড়ির দিকে তাকায়, মানে যে ছাদের যে দরজা সেই দিকে তাকায় আর কি, দেখছে সেখানে সে মহিলাটা দাঁড়িয়ে আছে এবং তার দুদিকে দুটো বাচ্চা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে এবং তারা একই রকমভাবে ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রয়েছে এবং হাসছে। এবার বাবা তো একবার পুরো জোরে চিল্লিয়ে ওঠে। আর সেই সময় সবাই যারা যারা ছিল আর কি, আমার ভাই, আমার ওয়াইফ, মা এবং কয়েকজন আরও ছিল আর কি আমাদের রিলেটিভস, তারা যায় গিয়ে বাবাকে তুলে আনে। বাবাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কি করে পড়লে। বাবা কোনো কথা সারা শব্দ কিচ্ছু বলছে না, শুধু বলছে পা মুছে পড়ে আছে। এবার যাই হোক সবাই চলে যায়। যেহেতু প্রথম দিন বাবার ভাই দুজনে, ভাইয়েরই প্ল্যান ছিল যে বাবার ভাই দুজনে সেদিনকে রাত্রেবেলা ওখানে হোমস্টেতে থাকবে। এবার মা আর আমার ওয়াইফ আর আমার ছেলে তিনজনে এই হোমস্টে থেকে বাড়ি চলে আসি, 10 মিনিটের ডিস্টেন্স। সবাই চলে যায়, শুধুমাত্র আমার ভাই আর বাবা। এবার নিচেরই গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে দুজনে থাকে। রাত্রিবেলা সময় তখন 1:30-2 বাজে। আমার ভাই ঘুম থেকে ওঠে টয়লেট যাবে বলে, রুম থেকে বেরিয়ে যখন সে টয়লেট যাচ্ছে আর কি, তার আগে টয়লেট যাওয়ার আগে উপরে যাওয়ার সিঁড়িটা পড়বে। এবার উপরের সিঁড়িটা যাওয়ার ক্রস করেছে, আর ঠিক সেই সময় সে শুনতে পায় নিচ দিয়ে ওপর দিয়ে কেউ যেন একজন হেঁটে হেঁটে নিচে নামলো, কারো পায়ের শব্দ। একেবারে পাহাড়ি গ্রাম, ঠান্ডার সময়, নিস্তব্ধ একেবারে, কোনো পাখা ফ্যান কিচ্ছু চলার কোনো সিন নেই এবং তার উপরে কাঠের সিঁড়ি। সে শুনতে পাচ্ছে কারো একটা পায়ের শব্দ, কেউ ঠক ঠক করতে করতে নিচে নেমে আসছে। এবার আমার ভাই সেই সিঁড়িটা কিন্তু ক্রস করে গেছিল। আবার যখন এই শব্দটা পায় আর কি, আবার পেছনে ফিরে আসে। সে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেউ নামছে না, শব্দ পাচ্ছে কিন্তু কেউ নামছে না, কাউকে সে দেখতে পাচ্ছে না। এবার ভাই কি করে, ওপরে যায়। উপরে গিয়ে দেখছে, প্রথমে ওপরে গিয়েই বাঁ হাতে একটা লম্বা করিডোর, সেই করিডোরের দুদিকে দুটো দুটো করে রুম, 4টে। আর ডান দিকে একটা বড় কমন ব্যালকনি, সেখান থেকে পাহাড়ের ভিউ দেখা যায় এবং সে ব্যালকনিতে 3টে বেতের চেয়ার এবং একটা টি টেবিল মতো রয়েছে। এবং সেখানে সে যখন ওই সিঁড়ি উঠে প্রথমে বাঁ দিকে গিয়ে পুরো সব করা করিডোর দেখে এবং সব করা রুম চেক করে, দেখছে প্রত্যেক রুমে কিন্তু বাইরে দিয়ে তালা দেওয়া, ছিটকানি দেওয়া, করিডোরে কেউ নেই। এবার সে যখন করিডোর থেকে আবার ব্যালকনিতে যায়,
সে দেখছে সে ব্যালকানিতে 3টে চেয়ারের মধ্যে একটা চেয়ারে একটা বাচ্চা মেয়ে বসে রয়েছে এবং সে বাইরের দিক দিয়ে মানে যেদিকে পাহাড়ের দৃশ্য আর কি সেই দিকে মুখ করে বসে রয়েছে। আমার ভাই বলে, এই তুমি কে, এত রাতে এখানে বসে আছো, তোমার ঠান্ডা লাগছে না, তুমি যাওনি বাড়ি? এমনি করে সে বলছে। মেয়েটার মধ্যে কোনো তাপ নেই, কোনো সারা শব্দ সে দিচ্ছে না। ভাই একটু এগিয়ে যায়, আবার সে বলছে যে কী হলো, তোমার নাম কি, কার সাথে এসেছিলে বলো, চলো নিচে চলো। কোনো সারা শব্দ নেই। এবার আমার ভাই আরও একটু এগিয়ে যখন তার হাতটা ধরে বলে চলো নিচে চলো, বলে তার হাতটা ধরে তাকে টান দেয়, সে কিন্তু ভাইয়ের সাথে চলে আসে। ভাইয়ের সাথে যে মানে ওই ব্যালকানিতে ওখানে তো অন্ধকার, ভাই সেই জন্য বাচ্চাটা মুখ দেখতে পায়নি। এবার ভাই তাকে নিয়ে যখন নিচে নেমে আসে, কয়েকটা সিঁড়ি নামতেই সিঁড়ির যে আলো, সিঁড়িতে যে লাইটটা জ্বলছে, সে লাইটে আমার ভাই যখন তার বাচ্চাটা মুখ দেখে, সে লিটারেলি ছিটকে গেছিল। সে দেখছে সে বাচ্চাটা তার মাথায় একটা বিশাল বড় আঘাত, মানে কেন কি মনে হচ্ছে কোনো পাথর দিয়ে তার মাথায় থেতলানো হয়েছে, সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় কাটার দাগ, মানে চাকু বা চপার দিয়ে মারলে যে আন্তাবৃত্তি চালালে যেরকম হবে আর কি, যেরকমভাবে কেটে যাবে সারা শরীরে, ঠিক সেরকম। আর পুরো শরীর সাদা ধ্যাবধ্যাবে এবং চোখগুলো একদম পুরো গোল্লা গোল্লা, যেন ঠিক করে বেরিয়ে আসছে এরকম। আমার ভাই বাচ্চাটাকে এরকম রূপ দেখে লিটারালি ওখান থেকে ছিটকে গেছিলো, সেই দিকে পড়ে যায়। নামতে গিয়ে ওরকম রূপ দেখে ডিসব্যালেন্সে পড়ে যায়। তখন আমার ভাই ওই পড়ে যাওয়া অবস্থাতেই যখন সেই বাচ্চাটার দিকে তাকায়, সে বাচ্চাটা এমনভাবে সেই আমার ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছিল যে সে ভাই সেই হাসিটাকে দেখে ওখান থেকে দৌড় মারে, কোনোভাবে সে উঠে দাঁড়ায় এবং দৌড়ে নিচে নেমে এসে ঘরে ঢুকে যায় এবং দরজা লাগিয়ে দেয় এবং ঘরের মধ্যে ঢুকে সে কাঁদতে শুরু করে। এবং ভাইয়ের কান্না শুনে আমার বাবা উঠে যায়। বাবা বলছে, কী রে, কী হয়েছে, তুই কাঁদছিস কেন? তখন আমার ভাই আমার বাবাকে সমস্ত ঘটনা বলে এবং সেই সময় আমার বাবা ভাইকে বাবা কী দেখেছিল সেটা বলে, খুলে বলে। তখন আমার ভাই বলে, তা তুমি তখন বললেন না কেন? তখন তারা তো আমরা থাকতাম না। তখন আমার বাবা বলছে যে তখন অনেক লোকজন ছিল, যদি আমি সেই সময় কথাটা বলতাম তাহলে একদম প্রথম দিনেই তোর হোমস্টের নাম বদনাম হয়ে যেত, সেই জন্য আমি কিছু বলিনি। এইবার কি করবে, দুজনে দরজা দিয়ে দিয়েছে ছিটকানি ঘরে, দুজনে ঘরের মধ্যে বিছানায় বসে রয়েছে। তাদের এতটা ভয় লাগছিল সেই সময় যে তারা শুতে অবধি পাচ্ছে না, বসে রয়েছে দুজন দুজনকে ধরে। এবং সারা রাত দরজায় নকিংয়ের শব্দ, বারবার কেউ নক করছে আর চলে যাচ্ছে, বারবার কেউ নক করছে আর চলে যাচ্ছে। উপরের ফ্লোরে হাঁটার শব্দ, কিছু টেনে ভারী কিছু জিনিস টেনে নিয়ে যাচ্ছে তার শব্দ, সিঁড়ি দিয়ে ওঠা নামার শব্দ, বিভিন্ন রকমের শব্দ সারা রাত হয়েছে। আর আমার ভাই আর বাবা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দ কিন্তু সহ্য করেছে। সকাল হতেই তারা তো সারা রাত ঘুমাতেই পারেনি, সকাল হতে তারা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে হোমস্টের মেন গেটে তালা দিয়ে বাড়িতে চলে আসে এবং আমার ওয়াইফ আর আমার মাকে বলে। এবার আমার ওয়াইফ সেই সব কথা শুনে আমাকে ফোন করে বলে। এবার আমি প্রথমে তো বিশ্বাস করিনি যে এইসব ভুলভাল কথা, তোমরা আমার সাথে ইয়ার্কি মারছো এইসব। এবার কি হয়, দুদিন পরে আমার বাবা আর ভাই দুজনে সকালবেলা ওই 12টা সাড়ে 12টার দিকে আমাদের যে হোমস্টে আর কি সেখানে এসেছিল দেখতে যে কি আর আছে না আছে। হোমস্টেতে আসার পরে দরজা খুলে, যেই দরজাটা খুলেছে মেন গেটটা, আর তখনই একটা দমকা হাওয়া এমন জোরে হোমস্টের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে যে বাবা আর ভাই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিটারালি কেঁপে গেছিলো। তারপর তারা দুবার ভেবে হোমস্টের ভেতরে ঢোকার পরে তারা নিচের ঘরগুলো প্রথমে দেখছে ঠিকই আছে। এইবার আমার বাবা শুনতে পায় একটা শব্দ। সেই সময় বাবা যখন
উপরে যাওয়ার যে সিঁড়ি তার সামনে যায়। বাবা জাস্ট একটা পা সিঁড়িতে দেবে, সিঁড়িতে দিয়ে জাস্ট উপরে তাকিয়েছে, সিঁড়ির দিকে উপরে তাকিয়েছে, আর সে দেখছে তার সামনে 3-4টে সিঁড়ি উপরে সেই যে মহিলা যাকে সেদিনকে রাতেরবেলা আমার বাবা দেখেছিল সে দাঁড়িয়ে রয়েছে, এবং তার পাশে দুটো বাচ্চার ছেলে মেয়ে, মানে যাদেরকে ওই দিনকে রাতেরবেলা সে দেখেছিল আমার বাবা, তারাই ওই সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবং একই রকমভাবে অবিকল সেদিনকে রাতের মতো তারা আমার বাবার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসছে। আমার বাবা সেখানে না দাঁড়িয়ে আমার ভাইয়ের হাত ধরে টেনে সেখান থেকে বেরোয়, দরজায় তালা দেয়, আর আমাদের বাড়িতে চলে আসি। আমার ভাই জিজ্ঞেস করছে বারবার যে কি দেখলে, কি দেখলে। বাবা ওইখানে দাঁড়িয়ে কিচ্ছু বলছিল না, বাড়িতে এসে সমস্ত ঘটনা বলে, এবং তারপরেই আর ওই বাড়িতে যাওয়ার কেউ সাহস পাচ্ছিল না। এই যে ঘটনা হয় আর কি, সকালে ঘটনাটা, এই ঘটনারও 4 দিন পরে আমি বাড়িতে ফিরি। এবার এই 4 দিনের মধ্যে কিন্তু অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা হোমস্টে বানালেন, একদম পুরো তৈরি হয়ে গেছে, তাহলে আপনারা ভাড়া দিচ্ছেন না কেন, মানে বুকিং কেন করাচ্ছেন না, কি সমস্যা, এই সেই, এখন কি কাজ বাকি, অনেক কিছু অনেকে জিজ্ঞেস করেছিল। আমার বাবা ভাই কারো কাছে কোনো উত্তর ছিল না, তারা শুধু বলছে আর কয়েকদিন পর, আর কয়েকদিন পর আমার বড় ছেলে আসুক তারপরে, এইসব বলে কাটিয়ে দিচ্ছিল আর কি। এবার কি হয়, আমি সেখানে যাই, আমি যখন যাই প্রায় বিকেল হয়ে গেছে, কার্শিয়াংয়ে ঢুকতে আমার বিকেল হয়ে গেছে, আমার বাড়িতে ঢুকতে আর কি। আমি সেদিনকেই আমার ভাইকে বলি যে চল রাতেরবেলা আমি আজ ওখানে থাকবো, তুই আমার সাথে যাবি। আমার ভাই কোনোভাবেই রাজি হয় না। আমার ভাই বলছে আমি বেঁচে থাকতে ওখানে যাবো না, তুই যা, তুই বাবাকে নিয়ে যা। আমি আমার ভাইকে জোর করে সে বাড়িতে নিয়ে যাই রাতেরবেলা। খাওয়া দাওয়া করে গেছিলাম, সময় তখন 11টা বাজে। আমরা নিজেদের ঘরে, মানে নিচের ঘরেই যেখানে বাবার ভাই ছিল সেখানেই আমি আর ভাই দুজনে দরজা ভেতর দিয়ে দরজা দিয়ে বসে আছি নিজেদের বিছানায়, এবং মোবাইল ঘাঁটছি, কথা বলছি, গল্প করছি। আমি আমার ভাই দুজনে ছবি দেখাচ্ছিলাম আর কি, আর গল্প গুজব করছি। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 12:30 বাজে। আমরা দুজনে শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছি। তখন কি হয়, 12:30 তো বেজে গেছে। এবার আমরা আস্তে আস্তে মোবাইল ঘাঁটতে 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 করে ঘুমিয়ে পড়েছি। এইবার রাত্রির 1:30-2টো বাজে এরকম সময় আমরা দুজনে শুনতে পাই একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ। এমনি করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলে যেরকম ঠিক শব্দ হবে, ঠিক সেরকম শব্দ আমি আর আমার ভাই দুজনে শুনতে পাই। এবার দুজনের ঘুম ভেঙে যায়, এবার দুজন দুজনের দিকে তাকাই। আমি ভাইকে আস্তে আস্তে বললাম যে কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? ভাই বলছে হ্যাঁ পাচ্ছি। আমি কোথা থেকে আসছে? আর ঠিক সেই সময় আমি আর আমার ভাই দুজনে শুনতে পাই ঘরের দরজায় কেউ যেন নক করলো। এবার আমার তো সেই সময়, আমি প্রথমে ঘর থেকে বেরোনোর সময় বলেছিলাম যে অনেক বড় বড় মুখ করে বলেছিলাম যে কিচ্ছু নেই, এই সব তোরা ভুল দেখেছি সেই, কিন্তু ওই সময় কিন্তু আমার ভয় লাগা শুরু করে। প্রথমত সেই কান্নার শব্দ, এবং তারপরে ওই নকিংয়ের শব্দ। তারপরে 3বার নক হয়েছে, আমরা দুজনে কেউই সাড়া দিইনি। তারপর আমরা শুনতে পাই সিঁড়ি দিয়ে কেউ যেন নিচে নেমে চলে এলো, ঠাক 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 করে নিচে নেমে এলো, আবার মানে দ্রুত গতিতে কেউ যেন নিচে নেমে এলো, আবার দ্রুত গতিতে উপরে চলে গেল। এবার নামা আর ওঠার শব্দ কিন্তু কাঠের সিঁড়িতে সম্পূর্ণ আলাদা, বোঝা যায়। বুঝতে পারলাম হলো। এবার কি হয়, উপরে ফ্লোরে মনে হচ্ছে কিছু একটা ভারী জিনিস কেউ যেন টানতে টানতে নিয়ে যাচ্ছে, এবং তার সাথে একটা গোঙানির শব্দ এবং সেই কান্নার শব্দ। কান্নার শব্দটা শুনে মনে হচ্ছিল সেটা কিন্তু খুবই কাছের থেকে হচ্ছে, মানে খুব একটা দূরের থেকে না। মানে উপরে ওঠার শব্দ, মানে পায়ের শব্দ আর কি, এবং ওই যে কিছু ভারী জিনিস টানার শব্দ, এগুলো শুনে মনে হচ্ছিল দূর থেকে, কিন্তু কান্নার শব্দটা শুনে মনে হচ্ছিল কিন্তু কাছ থেকেই হচ্ছে। সময় আমি দেখলাম ঘড়িতে তখন 1:30-2টো বাজে। আবার দেখলাম ঘরের দরজায় নক হলো। এবার আমি মাথাটা তুলে জাস্ট বলবো কে কে বাইরে, দেখলাম সেখানে কোনো কিছু নেই। আবার শব্দটা বন্ধ হয়ে গেল, কিন্তু আমাদের ঘরের কোনায় দরজার
যে দেওয়ালে দরজা, সেই দেওয়ালেই একদম কোণার দিকটায় একটা বেতের চেয়ার রয়েছে। সেই চেয়ারে একটা বাচ্চা মেয়ে বাবু হয়ে বসে রয়েছে এবং তার হাত দুটো তার মুখে মুখে হাত দিয়ে সে লিটারেলি কাঁদছে এবং তার চুলগুলো এলোমেলো। আমি আমার ভাইকে হাত দিয়ে ডাকি, ডেকে ওকে দেখাই। আমাদের বিছানার দুই পাশে যে টেবিল ল্যাম্পগুলো ছিল, সেই টেবিল ল্যাম্পগুলো আমরা জ্বালালাম। খুব একটা বেশি আলো নেই, কিন্তু যাই হোক দেখা যাচ্ছে। আমি বললাম যে কে কে তুমি এখানে কি করছো এত রাতে? কোনো সাড়া নেই। আবার আমি বললাম তুমি ঢুকলে কি করে ঘরে? একই রকম ভাবে সে কান্না করে যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, অনবরত সে হুবি হুবি কেঁদে যাচ্ছে। আমি বললাম তোমার নাম কি, কি হয়েছে, কাঁদছো কেন? তখন সে মাথাটা তুললো আমাদের দিকে এবং সে বলছে বাবা খুব মেরেছে, বাবা মাকেও মেরেছে, আমাকেও মেরেছে এবং আমার দাদা, আমার দিদি, ওদেরকেও মেরেছে। এবং এই কথাটা বলার পরে সে তো বাবু হয়ে বসেছিল চেয়ারের মধ্যে, সে পা দুটো খুললো, পা দুটো নিচে পড়লো তার মেঝেতে। আমরা দুজন ওর যা রূপটা দেখি সেটা হুবহু আমার ভাই বলছিল যে ওকেই সেদিনকে ওই ব্যালকনিতে রাতেবেলা সে দেখতে পেয়েছিল। মাথার একদিক থ্যাতলানো, চোখগুলো গোল্লা গোল্লা, যেন ঠিক বেরিয়ে আসবে তার চোখের মনি দুটো। শরীরে বিভিন্ন জায়গায় কাটার দাগ, যেন কেউ চপার বা চাকু দিয়ে আনতাবড়ি চালিয়েছে এবং সেই থ্যাতলানো অবস্থা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে এবং সাদা ধবধবে তার চেহারা। আমরা দেখলাম যে সে এই কথাগুলো বলার পরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং বলছে যে আমাকে আমাকে তোমাদের সাথে রেখে দেবে। এই কথাটা বলার পরে আমি আর আমার ভাই দুজনে ফোন হাতে নিই আর সেখান থেকে দরজা দিয়ে কোনোভাবে বেরিয়ে আমাদের হোমস্টে থেকে এক মেন গেট খুললাম আর দৌড়। হোমস্টের মেন গেট খোলা, হোমস্টের ভেতরে লাইট জ্বলছে, আমাদের সব দেখার কোনো সিনই নেই। আমরা সেখান থেকে দৌড় মারি, এক দৌড়ে আমরা আমাদের ঘরে ঢুকে আসি, আমাদের যে আসল বাড়ি আর কি সেখানে আসি। আমরা বাড়িতে এসে, যেহেতু আমরা তো বলেই গেছিলাম যে আমরা রাতেরবেলা আসবো না, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার আমার দরজা ধাক্কিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু কেউ দরজা খুলছিল না। এবার আমার ভাই ওই যে যখন আমরা দৌড়ে আসছিলাম একবার নাকি সেই সময় পেছন ঘুরে তাকিয়েছিল, সে দেখেছে যে ঘরের দরজায় মানে হোমস্টের দরজায় একটা মহিলা এবং তার সাথে 3টে বাচ্চা, 2টো মেয়ে আর একটা ছেলে ওই হোমস্টের দরজায় দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখেছিল। আমি যে দৌড়াচ্ছি সেটা দেখছিল আর একই রকমভাবে ফ্যাল ফ্যাল করে হাসছিল। মানে সে তার হাসি এটা বলতে চাইছিল যে আমি তোকে তাড়িয়ে দিলাম, এটা আর কি ব্যাপার। এবার পরের দিনকে এবার সেই সময় তো আমার ওয়াইফ দরজা খোলে, এবার আমার বাবাও ঘুম থেকে উঠে যায়। আমরা সমস্ত কিছু সেই রাতে বলি, সময় তখন প্রায় 3:30 বাজে, 3:30 বাজে। এরপর কি হয়, আমরা সমস্ত ঘটনা বলার পরে সেদিনকে রাতে আমরা কেউ ঘুমাইনি। পরের দিনকে আমাদের একটা রিলেটিভস আছে, ক্লোজ একজন রিলেটিভ, তাকে আমরা ডাকার পরে তাকে সমস্ত ঘটনা বলা হয় এবং সে বলে যে নেপালে একটা তান্ত্রিক আছে, তার কাছে একবার যেতে। এবার আমরা একটা গাড়ি বুক করি। এবার আমাদের কার্শিয়াং থেকে নেপাল খুব একটা দূর নয়, গাড়িতে করে যাওয়া যায়। আমরা 3জন, আমি, বাবা, ভাই এবং আমার ওই সেই রিলেটিভস, আমরা 3জন মিলে 4জন মিলে সেই গাড়িতে করে নেপালে যাই। সেই তান্ত্রিকের যেতেই তান্ত্রিক সমস্ত ঘটনা বলা হয়। বলার পর সে আমাদেরকে বলে তোরা বাড়ি চলে যা, আমি কালকে যাব, আমার একজনকে নিয়ে আমি যাব, আমার শিষ্য হয়, আমি তাকে নিয়ে যাব, গিয়ে পুজো করব, আমি দুপুরবেলার দিকে যাব। পরের দিনকে রীতিমতো তারা আসে, সেই তান্ত্রিক এবং তার একজন শিষ্য দুজন মিলে আসে। দুপুর যখন তারা এসেছিলো 1:30-2টো বাজে এবং সে বলে চল হোমস্টেটা দেখে আসি। এবার তাকে নিয়ে আমরা হোমস্টে দেখাতে যাই। দরজা খুলে ঢোকার পরে এবার ওই দিনকে যেদিনকে হয় আর কি রাতেরবেলা এইসব, পরের দিনকে আমরা আবার গেছিলাম আর কি। যাওয়ার পরে আমরা দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো আমরা সেদিনকে সকালবেলা এসে ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরে দিয়ে
কোনোভাবে দরজাটা তালা ফালা দিয়ে আবার আসি আর কি। তো সেদিনকে ওই তান্ত্রিককে নিয়ে আবার যাই, দরজা খুলে ঢুকে তান্ত্রিক সমস্ত পুরো ঘর দেখে, নিচের ঘর ওপরের ঘর পুরো হোমস্টে দেখে। দেখার পরে সে বেরিয়ে আসে। আমাদেরকে যেটা সে বলল, সে বলছে যে মারাত্মক মারাত্মক জিনিস আছে এখানে, মারাত্মক, এরকম করে সে বলে। এবং একটা ফর্দ, তার যে শিষ্য তিনি একটা ফর্দ লিখে দেয়, বলে যে এই জিনিসগুলো আনতে হবে, রাতেবেলা যজ্ঞ হবে। আমি আর আমার ভাই দুজন মিলে সেই ফর্দ মিলিয়ে সমস্ত জিনিস আনলাম। রাত্রির 11টা বাজে আমাদের সেই যে হোমস্টে, তার যে নিচের যে রিসেপশন এরিয়া, সেই রিসেপশন এরিয়াতে আবার সেই তান্ত্রিক যজ্ঞ শুরু করে। সেখানে আমরা তিনজন, আমি, বাবা, ভাই, আমার ওয়াইফ আর সেই যে রিলেটিভস, সে, আমরা 5 জন ছিলাম আর কি। যেহেতু আমার ছেলেতে সে ছোট, সেজন্য সে কিন্তু আমার মায়ের সাথে বাড়িতেই ছিল আর কি। 11টা থেকে 3 ঘন্টা টানা যজ্ঞ হয়। যজ্ঞ হওয়ার পরে আমার সেই তান্ত্রিক আমার হাতে একটা লাল রঙের সুতো দেয়। সুতো দিয়ে, বেশ অনেকটা বড় সুতো দিয়ে বলে যে যা, কাউকে একজন সঙ্গে নিয়ে যা, গিয়ে তোদের হোমস্টে একদম পুরো 4 কোণে চৌকোভাবে বেঁধে দে। এবার আমি আর আমার ভাই দুজনে যাই 4 কোণে, সে দড়িটা একদম পুরো ঘিরে দিই আর কি, মানে পুরো সার্কেল করে দিই আমাদের হোমস্টেতে। এবার আমার ভাই ফিরে এসে তান্ত্রিককে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আপনি পুজো করে কি বুঝলেন? তখন সে বলছে যে একটা পরিবার ছিল, যেখানে স্বামী স্ত্রী এবং তাদের 3টে ছেলে মেয়ে ছিল, 2 মেয়ে 1 ছেলে। যে স্বামী ছিল সে প্রত্যেক দিন নেশা করে মদ খেয়ে বাড়িতে ঢুকতো, এসে তার স্ত্রী এবং তার বাচ্চাদের গায়ে হাত দিত আর কি, প্রচণ্ড মারধর করতো আর কি নেশায়। একদিনকে কি হয়, সে তার স্ত্রীকে তো মেরেইছে, তার ছেলেকেও একদম খুব বাজেভাবে মারছিল। আর সেই সময় স্ত্রী তার রাগ কন্ট্রোল করতে না পেরে, রাগ সামলাতে না পেরে তার স্বামীকে গিয়ে পেছন দিক দিয়ে মারে আর কি। আর যেহেতু স্বামী দেখে যে তার স্ত্রী তার গায়ে হাত দিয়েছে, উল্টে তখন সে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। একেই সে নেশা করে রয়েছে এবং তারপর সে দেখছে তার স্ত্রী তাকে মারছে উল্টে, তখন সে নিজেকে সামলাতে না পেরে হাতের সামনে একটা চপার ছিল রান্নাঘরে, সে চপার নিয়ে প্রথমে তার স্ত্রীকে মারে। তারপর স্ত্রীকে যখন সে মারছে আর কি, তার পেটে ছুরি ঢোকাচ্ছে, তার গায়ে হাতে পায়ে আনতাবড়ি নেশার ঘরে চাকু মারছে আর কি। ঠিক সেই সময় বাকি যে 3 জন ছেলে মেয়ে, তারা গিয়ে তার বাবাকে আটকায় এবং সেই সময় সে একই রকমভাবে আনতাবড়ি 3 জনের গায়েও ছুরি চাকু চালাতে শুরু করে এবং সেই আঘাতেই 3 জন এবং তার স্ত্রী 4 জনকে সে এক রাতে নেশার ঘোরে মাথা গরমের কারণে মেরে ফেলে এবং সে তখন সেখান থেকে পালিয়ে যায়। পরের দিনকে সে আবার ফিরে আসে তার বাড়িতে আসার পরে তো এরকম অবস্থা। পাড়ার লোকজন, এলাকায় যে লোকজন আছে, তারা সবাই দেখছে এরকম ব্যবস্থা এবং সে বলছে যে সে কিছু করেনি, কিন্তু কেউই কিন্তু সেটা মানতে রাজি ছিল না, কারণ সবাই জানে যে সে নেশা করে এসে প্রত্যেক দিন বউ বাচ্চাকে মারে। এবার যেহেতু তার টাকা পয়সা ছিল, সেজন্য কেসটা কিন্তু একেবারেই ধামাচাপা পড়ে যায়। তারপরেও কিন্তু যেহেতু কেস ধামাচাপা পড়ে গেছে, কিন্তু সে বাড়িতে থাকতে পারতো না। সব সময় তার মনে হতো যে তার স্ত্রী এবং বাকি যে 3 ছেলে মেয়ে, তারা তাকে মারধর, মানে তাকে হন্ট করছে আর কি, তাকে ভয় দেখাচ্ছে, তাকে থাকতে দিচ্ছে না। সেই সময় সে একটা তান্ত্রিকের খোঁজ করে, তান্ত্রিককে বলে, তান্ত্রিককে তাদের বাড়িতে নিয়ে আসে। আনার পরে সে তান্ত্রিক বলে যে সে কিচ্ছু করতে পারবে না, যে 4টে অশরীরী আত্মা সেখানে রয়েছে, তাদের কাউকে সে বের করতে পারবে না। এবার সে একটাই কথা বলেছিল যে এখানে এই যে বাড়িটা, সে বাড়িটা একদম পুরো ভেঙে ফেল। এবার সে লোকটা সে বাড়িটা তো ভেঙে ফেলে, কিন্তু ওই যে বাড়ি ভাঙার যে কাঠ আর কি, সে কাঠগুলো ছিল প্রচণ্ড দামি কাঠ, সে কাঠগুলো ফেলে দেবে, সেজন্য কি করে, সে যাতে ওই কাঠগুলো বেচে 2 টাকা ইনকাম হয়, সেজন্য সে কাঠগুলোকে 2 জনকে বেচে দেয়। এবার আমার বাবা তখন বলে কাদেরকে বেচে দেয়?
তখন সে তান্ত্রিক বলছে তোকে আর তোর ছোট ছেলেকে। আমার বাবার ভাই দুজনে হা হয়ে রয়েছে সেই কথা শুনে, তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারা এবার বুঝতে পারছে যে ওই যে লোক যার থেকে তারা ওপরের তলায় ফার্স্ট ফ্লোরে কাজ করার জন্য কাঠগুলো কিনেছিল, সেই লোকটাই কালপ্রিট, যে কিনা তার বউ বাচ্চাকে মেরেছে এবং তার বাড়ি ভাঙার যে কাঠ সেগুলো তাদেরকে বেচে দিয়েছে। এবং ওই কাঠগুলো যেহেতু আমাদের হোমস্টেতে এসে লাগানো হয়েছে বা ওই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্য সে কাঠের সঙ্গে সঙ্গে সেই যে 4টে অশরীরী আত্মা তারাও চলে এসছে। তো তারপরে এই ঘটনা শোনার পরে আমরা 4-5জন একদম লিটারেলি শক হয়ে গেছিলাম যে এরকমও হতে পারে। তারপরে সে তান্ত্রিক আরও কিছুক্ষণ পুজো আর্চা করে সমস্ত কিছু ক্লিয়ার করে, বাস্তু ক্লিয়ার করে, আমাদের হোমস্টে যে বাস্তু সেটা ক্লিয়ার করার পরে সে বলে যে আর কোনো ভয় নেই, কিন্তু প্রত্যেক অমাবস্যায় সেই হোমস্টেতে পুজো করতে হবে। তো তারপরে সেই তান্ত্রিক তো চলে যায়। তো তাও আর কিছু কোনো সমস্যা হয়নি। তারপরে আমরা হোমস্টে ওপেন করে দিয়েছিলাম সবার জন্যেই, কিন্তু অমাবস্যার দিনে আমরা কোনো বুকিং রাখতাম না। প্রত্যেক অমাবস্যায় আমরা পুজো করি, এখনও করে যাচ্ছি, 4 বছর হয়ে গেছে, এখনও আমরা একই নিয়ম মেনটেন করি। তো এটাই হচ্ছে ঘটনা। সেদিনকে পর থেকে আর কোনো সমস্যা কিন্তু হয়নি। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দেবেন। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।